২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই উত্তাল সময়ে কোথায় ছিলেন ছাত্রদলের নেত্রী এবং বর্তমান সংসদ সদস্য মানসুর আলম? কিভাবে তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন? আন্দোলনের দিনগুলোতে কি ছিল তার ভূমিকা, অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প? আজকের এই আয়োজনে আমরা ফিরে দেখব সেই ইতিহাস, শুনব তার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার অজানা কাহিনী। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মানসুরা আলম বলেন, 14 জুলাই রাতে আমি আমার নিজ বাসাতেই অবস্থান করছিলাম। পরে শুনতে পাই যে মেয়েরা স্লোগান দিয়ে হল থেকে বেরিয়ে আসছে। এটা শোনার পরপরই আমি ক্যাম্পাসে চলে আসি। সবাই স্লোগান দিচ্ছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আবার আমাদের ছাত্রদলের ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই সময়টা ছিল এক ধরনের অদ্ভুত উন্মাদনা। আমরা যারা পতিত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, তাদের জন্য এই মুহূর্তটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। পরে সকল শিক্ষার্থী হলে ফিরে যাওয়ার পরও আমি ক্যাম্পাসে অবস্থান করেছিলাম। রাজনীতির কারণে আসলে আমার জীবনে দিনরাত ছিল না, সব কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ক্যাম্পাসে মারামারি হচ্ছে এটা শোনার পর আমি ক্যাম্পাসে আসি। যেহেতু ওই রাতে বাইরে ছিলাম, সে কারণে সকালে বাসায় অবস্থান করছিলাম। তবে বাসা থেকে ক্যাম্পাস কাছে হওয়ায় হামলার খবর শুনে দ্রুত ক্যাম্পাসে আসি। এরপর আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য ঢাকা মেডিকেল, ইসলামী ব্যাংক হসপিটাল সহ বেশ কয়েকটি মেডিকেল পরিদর্শন করেছিলাম সেদিন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ বাহিনী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলনে হামলা করত। এরপর ভুক্তভোগীরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য হাসপাতালে গেলে সেখানেও তারা হামলা চালাত। এদিনও একই ঘটনা ঘটেছিল। ক্যাম্পাসে হামলার পরও তারা মেডিকেলের জরুরি বিভাগে হামলা চালায়। কয়েকটি হাসপাতাল ঘুরে দেখেছিলাম, গুরুতর আঘাতের কারণে যে যেভাবে পারে হাসপাতালের মেঝেতে শুয়ে আছে। মেয়েরা কান্নাকাটি করে বলছিল যে তারা হলে ঢুকতে পারবে না, কিভাবে হলে ঢুকবে সেটা নিয়ে ভয় পাচ্ছিল। ওই সময় আমি তাদেরকে অভয় দিয়েছিলাম, তাদের পাশে থাকার কথা জানিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম, কারো হলে থাকার সমস্যা হলে আমাকে জানাতে। 16 জুলাই শহীদ মিনারে প্রোগ্রাম ছিল। ওই দিন আবু সাঈদ ও ওয়াসিম সহ 6 জন শহীদ হয়েছিলেন। আমি শহীদ মিনারে অবস্থান করছিলাম। চারপাশে তখন থমথমে অবস্থা বিরাজ করছিল। পেটুয়া ছাত্রলীগ বাহিনী তখন টিএসসির দিকে অবস্থান করছিল। এ সময় কিছু ছেলে এসে আমার সাথে পরিচিত হয়েছিল। তারা পরিচয় দিল যে তাদেরকে ইশরাক ভাই পাঠিয়েছে কর্মসূচি সফল করার জন্য। তাদের সাথে পরিচয় হওয়ার পর উদ্দীপনা আরও বেড়ে গিয়েছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের ছাত্র দলের আশপাশের সকল ইউনিট শহীদ মিনারে চলে এসেছিল। এ সময় একটা ছেলে এসে আমাকে বলে যে, আপু, আপনি তো ছাত্রদলের পরিচিত মুখ, তাই সবার সামনে না থেকে একটু পেছনে অথবা আড়ালে থাকলে ভালো হয়। তখন আমি ওই ছেলের ওপর ক্ষিপ্ত হয়ে বলেছিলাম যে, তুমি আমাকে এটা বলতে পারো না, কারণ ইতোমধ্যে ছাত্রদলের একজন শহীদ হয়েছে। ওয়াসিমের মৃত্যুর খবর ততক্ষণে চলে এসেছিল। আমি বলেছিলাম, আমি দেখতে পাচ্ছি যে আশপাশে সবাই আমাদের লোকজন, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত। ছাত্রদলের একজন শহীদ হয়েছে, এরপরও আমাকে কেন বলা হবে যে আমি এখানে থাকতে পারবো না? মানে এখনো কিসের ট্যাগ নিয়ে ভয়? এরপর আমরা শহীদ মিনারে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছিলাম। পরে একটা মিছিল শুরু হওয়ার কথা ছিল, যেটি দোয়েল চত্বর দিয়ে রাজু ভাস্কর্যে প্রবেশ করবে। কিন্তু মিছিলটি শুরু হওয়ার পর দোয়েল চত্বর এসে থেমে গেল। আমরা সবাই চাচ্ছিলাম সব বাধা পেরিয়ে টিএসসিতে অবস্থান নিতে। তবে যারা লিড দিচ্ছিল তারা সিদ্ধান্ত নিতে পারছিল না। এ কারণে তখন আমরা সকলে অনেক হতাশ হয়ে পড়েছিলাম। তখন অনেকেই রাগ করে বলেছিল যে, সমস্যা কি ভাই, কেন আপনারা আগাচ্ছেন না? কেন এতগুলো মানুষের জীবন আপনারা ঝুঁকিতে ফেলছেন? আমরা টিএসসি গিয়ে কিছু একটা করব, নতুবা এখান থেকে পিছিয়ে যাব। আপনারা দাঁড়িয়ে কেন আছেন? মানে কি করতে চাচ্ছেন? তবে সব ডামাডোলের মধ্যে একসময় ঘোষণা আসলো যে আজকের কর্মসূচি এখানেই শেষ। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে, শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা যখন নিজ নিজ গন্তব্যে ফিরছিল, তখন সন্ত্রাসী ছাত্রলীগ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের তল্লাশি করে হামলা চালায়। অনেকেই সেদিন এই অযাচিত হামলার শিকার হয়েছিল। মিছিল শেষ হওয়ার পর আমি একটা রিকশা নিয়ে বাসায় ফিরছিলাম। তবে রাতে হল থেকে ছাত্রলীগ বের করে দেওয়ার খবর শুনে আবারও ক্যাম্পাসে এসেছিলাম। আমি হলের গ্রুপগুলোতে আপডেট নিচ্ছিলাম। তখন সবাই রাজনীতি নিষিদ্ধ করার জন্য লিখিত নিচ্ছিল।
যা নিয়ে আমি আমাদের সংগঠনের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করি। এ ব্যাপারে আমাদেরকে ওপর মহল থেকে জানানো হয়েছিল যে এটা কোনো সমস্যা না। ওদের সাথে আমাদের আলোচনা হয়েছে যে এটা আসলে লোক দেখানোর ম্যান্ডেট হিসেবে থাকবে। শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছে আন্দোলনের স্বার্থে, আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার স্বার্থে আমাদেরকে এখন তা মেনে নিতে হবে। এরপর এক এক করে হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া শুরু হলো। নানা উত্তেজনার সাথে ওই রাতে আমি ক্যাম্পাসে অবস্থান করেছিলাম। 17 তারিখ গায়েবানা জানাজা, নামাজ ও কফিন মিছিল ছিল। ওই দিন সকাল 11টার দিকে এসে দেখি পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পুরো ক্যাম্পাস তখন ধোঁয়াচ্ছন্ন। এদিকে হল ছাড়ার ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে যাচ্ছে। যখন কফিন মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম, তখন পুলিশ আমাদের ওপর গুলি ছোড়ে। এ সময় আমরা সবাই দিশেহারা হয়ে পড়ি। সবাই বিভিন্ন দিকে দৌড়ে পালাই। আমি তখন গিয়াসউদ্দিন আবাসিক কোয়ার্টারে অবস্থান নেই। সেখানে আমি কয়েক ঘন্টা অবস্থান করছিলাম, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সংগঠিত হওয়ার মতো অবস্থা একদমই ছিল না। 17 তারিখ রাতটা খুবই হতাশার মধ্যে কেটেছিল। 17 জুলাই ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর 18 তারিখ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের কারণে আন্দোলন আরেকটি নতুন মোড় পায়। 18 তারিখ আমি শহরের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেছিলাম এবং বেশ কয়েকটি জায়গায় পিকেটিং করেছিলাম। পরে বিকেলের দিকে যখন নেট স্লো করে দেয় এবং রাতে যখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তখন আমি SMS-এর মাধ্যমে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানাই। নেটওয়ার্ক বন্ধের দিনগুলোতে টিভি চ্যানেলগুলো এমন নিউজ প্রচার করছিল যা ছিল খুবই হতাশার। চারদিকে নারকীয় হত্যাকাণ্ড চলছিল, অথচ টিভি চ্যানেলগুলো এসবের কিছুই প্রকাশ করেনি। 19 এবং 20 জুলাই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ঢাকায়। 19 জুলাই যাত্রাবাড়িতে ব্যাপক সংঘর্ষ হয়, এতে অনেক লোক প্রাণ হারায়। ঢাকা মেডিকেলে অনেকের লাশ পড়ে আছে শুনে শত বাধা সত্ত্বেও আমি ঢাকা মেডিকেলে যাই। মেডিকেলে গিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারিনি। এত বিভৎস হত্যাকাণ্ড চালিয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচার, যা বলার মতো নয়। আমি পরিস্থিতি দেখার জন্য পরের কয়েকদিন রেগুলার মেডিকেলে গিয়েছিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি সেখানে গিয়ে কাউকে একটু হেল্প করি, কারো কোনো কিছু দরকার আছে কিনা আমি সেটা দেখি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এতগুলো মানুষ জীবন দিয়েছে, তাদের জীবন বৃথা যেতে পারে না। ফ্যাসিস্ট হাসিনাকে এর মূল্য দিতেই হবে। তাই আমি আমার আশপাশের সবাইকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি যে এতগুলো লাশের সাথে আমরা বেইমানি করতে পারি না, আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তখন বলেছিলাম, আসলে এত মানুষ মারা যাওয়ার পর এই সরকারের থাকার কোনো বৈধতা নেই। এই সময় আমি এক দফার কথা সবাইকে বলেছিলাম। এরপরে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়াল লিখন সহ নানা ধরনের প্রোগ্রাম ছিল এবং শিক্ষকদেরও তখন বিভিন্ন কর্মসূচি ছিল। আমি সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছিলাম। এই সময়টাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিভাবে প্রবেশ করা যায় এসব নিয়ে ভেবেছিলাম। নিহতের পরিবারদের সাথে যোগাযোগ রাখছিলাম এবং আহত যারা ছিল তাদের সাথে যোগাযোগ করে চিকিৎসার খোঁজখবর নিচ্ছিলাম। 16 তারিখে যখন 6 জন শহীদ হয়েছিল, আমি তখন থেকেই এক দফার কথা ভাবছিলাম। আমি বলেছিলাম আমাদেরকে অবশ্যই এক দফার দিকে আগাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে সব ধরনের রাজনৈতিক হিসাব ভুলে আমাদেরকে দেশের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে যেতে হবে এবং হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদেরকে সেটা চালিয়ে যেতে হবে। আমরা এমন স্পিরিটের মধ্যে ছিলাম যে আন্দোলনের যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে শতভাগ সেটার সাথে থাকতে হবে এবং মাঠে থাকার পাশাপাশি মানুষকে সহায়তা করা, মানুষের পাশে থাকা, বিশেষত যারা আহত ছিল তাদের পাশে আমরা ছিলাম এবং এখনও আছি। 3রা জুলাই যখন সবাই শহীদ মিনারে অবস্থান করেছিল, তখন এক দফা ঘোষণার আগেই উপস্থিত জনতা এক দফা চাই বলে স্লোগান দেওয়া শুরু করেছিল। পরবর্তীতে নাহিদ এক দফা ঘোষণা করেছিল, তখন আমি শহীদ মিনারেই অবস্থান করছিলাম। এর পরের দিন অর্থাৎ 4 তারিখে প্রথমে 2 দিনের কর্মসূচি একসাথে ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরে তা সংশোধন করে 5 তারিখে মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। বিএনপির সকল সংগঠনকে এই কর্মসূচি সফল করার জন্য কঠিন নির্দেশনা দেওয়া হয়েছিল। 4 তারিখ রাতে সারা রাত ঘুমাতে পারিনি। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। নানা উৎকণ্ঠার মধ্যে পার করি এই ঐতিহাসিক রাত। 4 তারিখ ভোরের দিকে ঘুমিয়ে 5 তারিখ সকাল 9টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। এরপর শহীদ মিনারের উদ্দেশ্যে বের হয়ে জানতে পারলাম আমাদের ছাত্র দলের অনেক নেতাকর্মী ঢাকা মেডিকেলের ভিতরে আটকা পড়েছে এবং ওখানে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরে আরও জানতে পারলাম সম্ভবত হাসিনা আর থাকবে না, তাকে পালিয়ে যেতে হবে। এমন সময় আমার একজন ঘনিষ্ঠ বড় আপু ফোন দিয়ে আবেগঘন অবস্থায় কান্না করতে করতে বলছিল যে
আমাদের এতদিনের আন্দোলন অতপর সফল হতে যাচ্ছে, শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তখন আসলে কি রিয়্যাক্ট করব বুঝে উঠতে পারছিলাম না। এ সময় আমি কাঁটাবনের দিকে অবস্থান করছিলাম। ওই আপুর সাথে কথা বলে আমি শাহবাগের দিকে যাচ্ছিলাম এবং সবাইকে বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তখন আমার কথা কেউ বিশ্বাস করছিল না, কারণ তখনও নেটওয়ার্ক বন্ধ ছিল, সে কারণে সবাই খবরটা পায়নি। রাস্তায় মানুষ ভাবছে যে আমরা মজা করছি, অনেকে ভাবছে যে হয়তো সত্য হতে পারে। এর কিছুক্ষণ পর ইন্টারনেট আসলো, তখন আমরা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিওটি দেখলাম। এই সময়ের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।